নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্টকে আমি বারবার করে একটা কথাই বলবো, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকজন দেখবে। ভিডিওটার মধ্যে কিন্তু এমন কিছু কথা বলতে চলেছি, তোমাদের কিন্তু পায়ের তলা থেকে জমিন চলে যাবে, একদম বাস্তব কথা। ভিডিওটা যারা নতুন রিক্রুটমেন্টের জন্য পড়ছো, তোমাদের জন্য বিরাট বড় সাবধান বার্তা। তোমাদের কিন্তু তোমাদের লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে না তো? তো এইটা কিন্তু সবথেকে বড় জিনিস। তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি সঠিক ইনফরমেশন কিন্তু চিরঞ্জিত স্যারের কাছ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকু জেনে রেখো, তোমাদের যারা পুলিশের ক্যান্ডিডেট রয়েছো, পুলিশের ক্যান্ডিডেট মানে আমার আপনজন, আমি মনে করি আমার নয়নের মণি। সুতরাং আমি আমার প্রত্যেকজন পুলিশ ক্যান্ডিডেটকে কখনো কিন্তু পথভ্রষ্ট হতে দিই না, সব সময় সাবধান করে দিই। এই নীতিগুলো মেনে চলো, ডেফিনেটলি তোমার চাকরি তোমার হাতে থাকবে। তো প্রথম কথা, আজকে কিন্তু ডাব্লিউবিপি ছাত্রছাত্রীদের জন্য যে বড় খবর সেই বিষয়ে কথা বলবো, নতুন রিক্রুটমেন্ট নিয়ে সবথেকে বড় পরিবর্তনের খবর বলবো, এবং তার সাথে আমাদের রেজাল্ট প্রার্থীদের বিষয়ে কিছু কথা আজকে বলবো, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সবার আগে আজকে যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যারা রেজাল্ট প্রার্থী রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলি। দেখো, তোমাদের অলরেডি আবারও সোমবারে ডেট দিয়েছে হিয়ারিং এর। তোমরা জানো প্রত্যেকজন সোমবারের ডেট, আর আরেকটা মনে হয় 23 তারিখে মনে হয় ডেট হয়ে আছে, ঠিক আছে? আমাদের যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ থেকে এরকমটা জানিয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমরা কিন্তু 23 তারিখটা দেখার পরে কিন্তু মানে সবাই দেখবে, তারপরে 25 তারিখের দিকে কিন্তু একটা আন্দোলনের দিকে কিন্তু এগাবো। এবং তোমাদেরকে সকলকে বলি, এবার যে পারমিশনটা হয়েছে, আমার তো 16 তারিখে আমার নামে যে পারমিশন করা হয়েছিল, সেটা এত তোমরা শেয়ার করে দিয়েছিলে, তো সেটা কিন্তু লালবাজারের অফিসার পর্যন্ত পৌঁছে যায়। এবং অপোনেন্ট পক্ষ বলেও তো একটা জিনিস আছে, যে যারা কেস তোমার করেছে বিরোধী, তো সেরকম তারা কিছু বুঝেছে, তারা কিন্তু ক্যান্সেল করার জন্য বিভিন্ন রকম ভাবে ইমেল করে, এবং ডেফিনেটলি কিন্তু এটা কিন্তু আটকে দেওয়া হয়। সেটা সরকার তরফ থেকে আটকায় নাকি কার কারণে আটকায়, কিন্তু আটকে যায়। এবং 16 তারিখে পারমিশন কিন্তু ক্যান্সেল করা হয়। এবং তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই, আমাদের যে এসজি স্যার, তোমাদের এসজি স্যারের বার্তা তোমরা জানো, ঠিক আছে? তো এসজি স্যারই কিন্তু এবার এই 25 তারিখে আন্দোলনটার কিন্তু উনিই কিন্তু তোমার টোটালটা ওনার নামেই পারমিশন হয়েছে, কারণ 16 তারিখে হওয়ার পরেই আর একটা 25 তারিখে যেটা করা হয়েছিল, তো এসজি স্যার ওখানে নিজের নাম দিয়েই করেছে। তো ডেফিনেটলি আশা করি তোমার 23 তারিখটা 22 তারিখটা দেখার পরে আমরা কনফার্মেশন বলে দিতে পারবো। এবং তারপরে এসজি স্যারের ওপরেও অনেকটা কিছু নির্ভর করছে, ঠিক আছে? তো আশা করি তোমরা ধরে রাখো, তোমাদের জন্য একটা পজিটিভ। ডেফিনেটলি আমাদের পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো ডেফিনেটলি পারমিশন আসতে চলেছে, আমাদেরকে আশ্বস্ত করেছে যে হ্যাঁ পারমিশন হবে, ঠিক আছে? এবার চলো, ডাব্লিউবিপি আর আগের মতো থাকছে না, এক্স্যাক্টলি। প্রত্যেকজন নতুন ক্যান্ডিডেট তোমাদেরকে জানিয়ে দিই, 2026 সালে বিজেপি সরকার আসার পরে সব থেকে বেশি রিক্রুটমেন্ট যদি কোনো বিষয়ে হতে চলেছে, সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট। কারণ অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি জানিয়েছেন যে দেখো, প্রায় 16,000 ক্যান্ডিডেট যারা ট্রেনিং করে বসে রয়েছে। আমি জানি না ট্রেনিং করে কেন বসে রয়েছে, কথাটা বললো, ট্রেনিং প্রাপ্ত তো হয় না সেটা, পুলিশ ট্রেনিং সেন্টারে যাওয়ার পরেই, ট্রেনিং সেন্টারে যাওয়ার পরেই ওটাকে ট্রেনিং বলে। তো হয়তো উনি এই কথাটা বলতে চেয়েছে, ডাব্লিউবিপি তোমার 12,000-এর কাছাকাছি, আর তার সঙ্গে কেপি মনে হয় 4,000-এর কাছাকাছি। তো এই যে টোটাল ভ্যাকেন্সিটা যে পড়ে আছে, এদের জয়েনিংটা নিয়ে কিন্তু উনি কথাটা বলতে চেয়েছেন। আমার ব্যক্তিগত মতামত বললাম, হয়তো মনে হতে মানে আমার যেটা মনে হলো, উনি ওই বিষয়টাই কিন্তু তৎপর যাতে জয়েন হয়, সেই বিষয়টা কিন্তু রাজ্য সরকার কিন্তু তুলে ধরতে চাইছে। আই রিপিট এগেন, তোমাদের জন্য কিন্তু রাজ্য সরকার যথেষ্ট কিন্তু সক্রিয় এখন। আমি বারবার করে বলছি, রেজাল্ট বার করার জন্য কিন্তু ওনারা, দেখছো না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছে বিষয়টা। ওনাকে এতবার ডেপুটেশন দেওয়া হয়েছে, এত পঞ্চায়েত মন্ত্রীকে ডেপুটেশন আমি নিজে দিয়েছিলাম। উনি ওখান থেকে সরাসরি হোম মিনিস্টারের দপ্তরে ফোন করেছিল আমার সামনে। তো ডেফিনেটলি এগুলোর একটা এফেক্ট তো আছে, ঠিক আছে? তো তোমাদের জন্য তো এটা তো বলেছেই। এবার দেখো, তোমাদের বেশ কিছু পরিবর্তনের কথা যেটা আমি জানতে পারছি, তোমাদেরকে বলি। ডাব্লিউবিপি যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, সাবধান ছাত্রছাত্রীরা, সব থেকে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি আসতে চলেছে, বিপুল পরিমাণ ভ্যাকেন্সি। ডাব্লিউবিপি কেপি মিলে ডাব্লিউবিপি প্রায় তোমার বলতে পারো 15 থেকে 18,000 প্লাস আসতে চলেছে ডাব্লিউবিপিতে, ঠিক আছে? কেপিতে এবছরে এই ভ্যাকান্সিটার পরও প্রায় তোমার
10,000 প্লাস একটা ভ্যাকেন্সি কিন্তু কেপিতে আসতে চলেছে। টোটাল 20,000 ভ্যাকেন্সি 2028 পর্যন্ত নিয়োগ হবে। ঠিক আছে? আর তোমাদেরকে বলতে পারি যে এক্সাইজ যেটা আমি জানতে পারছি সেটুকু আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি। এক্সাইজ এবং আদার্স যে ওয়্যারলেস অপারেটর এইসব মিলে প্রায় কিন্তু 8,000 প্লাস, 8,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি। তার মধ্যে এএসআই রয়েছে, এসআই রয়েছে। ঠিক আছে? আর এই যে ডাব্লিউবিপি ভ্যাকান্সি এর মধ্যে কিন্তু এসআই রয়েছে। ঠিক আছে? মনে রেখো। এবং ডিপার্টমেন্টাল কিছু পোস্টও কিন্তু এএসআই ডিপার্টমেন্টাল কিছু পোস্ট ওদের কম। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো তোমাদের আসতে চলেছে এইগুলো কিন্তু এই রেজাল্টটা ক্লিয়ার হওয়া মাত্রই কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এদের যারা আজকে ডাব্লিউপি কনস্টেবলের ক্যান্ডিডেট কিছু না হলেও তারা পুজোর আগে তারা ডেফিনেটলি জয়েনিং করে তারা পুজোর ডিউটি করবে, এটা কনফার্ম। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের বলছি যেদিন রেজাল্ট এদের বেরিয়ে যাবে তার 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু নতুন ভ্যাকেন্সিও রিলিজ হবে। আর তোমাদেরকে এবার তোমাদের টুইস্টটা বলছি, দেখো এতদিন বেঙ্গল পুলিশে যখন ভ্যাকেন্সি বেরোতো তার মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এত হাই লেভেল ছিল না। আজকে 15 বছর পড়াচ্ছি। হ্যাঁ, তৃণমূলের আমলে আমি কখনো দেখিনি যে পশ্চিমবঙ্গ পুলিশের মেডিকেল স্ট্যান্ডার্ড খুব হাই লেভেলে হতে। মেডিকেল স্ট্যান্ডার্ড এসআই কে হয়তো হসপিটালে ডেকেছে, কিন্তু যারা কনস্টেবলের স্টুডেন্ট তাদেরকে বলেছে তুমি কোনো নিয়ারেস্ট হসপিটালে গিয়ে তুমি চেকিং করে কাগজটা জমা দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। কিন্তু এখন তোমাদেরকে বলছি এই রিক্রুটমেন্ট থেকেই আইদার তোমাদের যে নতুন এই যে রিক্রুটমেন্ট 16,000 ক্যান্ডিডেট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এটা প্লাস তোমার নতুন রিক্রুটমেন্ট এখন থেকে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু বেশ ভালো টাফ হতে চলেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ট্রেনিং, পুলিশের ট্রেনিং, পুলিশ ট্রেনিং কিন্তু আর আগের মতো থাকছে না। তোমাদের গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই বিষয়টা যে উনি কিন্তু যেরকম সেন্ট্রাল বা বিএসএফ সিআরপিএফ প্যারামিলিটারি মিলিটারি ফোর্সে যেরকম ভাবে ট্রেনিং হয় না, তো যার আধুনিক অস্ত্র যেরকম ভাবে ওখানে প্রয়োগ করতে শেখায়, ইনসাস বলো AK-47 বলো যে সমস্ত বন্দুকগুলো রয়েছে সকল, তো এই সমস্ত বন্দুকগুলোর ব্যবহার এবং তাদের যে এবিলিটি তৈরি করা, তোমাদের এই রিক্রুটমেন্ট থেকেই তোমাদের এই ট্রেনিং থেকেই তোমাদের এবিলিটি কিন্তু বাড়বে। অর্থাৎ আগে বেঙ্গলে যেরকম ধরো সেই লেভেলটা সিআরপিএফ এর ট্রেনিং আর বেঙ্গলের ট্রেনিং তো এক ছিল না, কিন্তু এবার কিন্তু তোমাদের যারা জয়েন করবে সেটা এদেরই হোক আর তোমাদের যারা আপকামিং রিক্রুটমেন্টই হোক তাদের কিন্তু ট্রেনিং কিন্তু বেশ সিআরপিএফ বিএসএফ দের মতনই হতে চলেছে। উনি এটাও বলেছেন যে রাজ্য সরকারের ফোর্স যেন রাজ্য সরকার থেকেই নেওয়া হয়। কলকাতা পুলিশটাকে আলাদাভাবে সাজাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কলকাতা পুলিশে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট করাতে চাইছেন। ঠিক আছে? এবার চলো, যেগুলো বলছেন আমি কিন্তু এখানে বলছি না, তোমরা অলরেডি খবরে সেগুলো শুনেছো। আমি সেগুলো জাস্ট ক্লারিফাই করে দিচ্ছি, তোমার সামনে ক্লিয়ার করে দিচ্ছি। এবার তোমাদের তিনটে জিনিসের একটু পরিবর্তন হতে চলেছে, পিএমটি অ্যান্ড পিইটি। ঠিক আছে? তোমাদেরকে বলে দিই যারা মেয়ে রয়েছে, মেয়েদের মেয়েদের কিন্তু হাইটের একটা পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, মেয়েদের কিন্তু যেরকম সেন্ট্রালে যেরকম 157, তো মেয়েদের কিন্তু একটা ভালো পজিটিভ যে এখানে 157 কিন্তু হওয়ার একটা আমি সম্ভাবনা বলি বলবো, যারা বোঝার বুঝে নিও। তোমাদের 157 হওয়ার কিন্তু একটা ভালো চান্স রয়েছে। ঠিক আছে? 157। 2 নম্বর জিনিস কি, হাই জাম্প লং জাম্প যেরকম রেলওয়েতে করে, হাই জাম্প অ্যান্ড লং জাম্প এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে আসতে চলেছে। 3 নম্বর জিনিস হচ্ছে শারীরিক সক্ষমতা। শারীরিক সক্ষমতা সবথেকে একদম মাথা ঘোরার মতো একটা কথা বলছি, সেটা কিন্তু শুনে রাখো। এই যারা নতুন রিক্রুটমেন্টের জন্য খাটছো এখন থেকে কিন্তু তাবলা ভেবো না যে কলকাতা পুলিশটাতে এইগুলো লাগু হতে চলেছে না। আমি আপকামিং যেটা এবছর বেরোতে চলেছে এই রিক্রুটমেন্টের যে তোমার যে শারীরিক সক্ষমতা সেখানে কিন্তু হাই জাম্প লং জাম্প তার সাথে 6.5 মিটার 1600 মিটার এটাই আশা রাখছি, এটাই রাখবে। এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে এই যে আমাদের যে 1600 মিটার যেটা দৌড়, ঠিক আছে, এর টাইম অনেকজন আমাকে বলছিলে যে স্যার এই টাইমটা কি কমে যাবে? না, এরম বিষয় না, 6.5 মিটার 1600 মিটারই থাকছে। তোমাদের মেয়েদের
হাইটের একটা পরিবর্তন আসতে চলেছে, লং জাম্প, হাই জাম্প, তারপর সেই যেটা জিগজ্যাগ ব্যালেন্স বলে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো সেই জায়গাটায় বলছে এখন থেকে কিন্তু যদি প্রিপারেশন না নাও, আর যেখানে তোমার সেন্ট্রাল ফোর্সের মতো করে করতে চাইছে, সুতরাং এর পরবর্তীতে যদি কোনোদিন বলে যে, ধরো বলছে না কিন্তু যদি ভবিষ্যতেও যদি বলে যে 6 মিনিটে মাঠ করতে হবে, ঠিক আছে, তো আমি বলছি না যেটা বলবে, কিন্তু যদি বলে দেয় তো তোমরা এখন থেকে ফিটনেস বাড়াও না। অনেকজন আমাকে বলছে যে স্যার পুলিশে কি 5 বছরের ছাড় পাবে? হ্যাঁ, ইয়েস, 5 বছরের ছাড় তোমরা পুলিশ রিক্রুটমেন্টে পাচ্ছ। সুতরাং অনেক স্টুডেন্ট রয়েছে, তোমাদের এমনিতে তো এজ থাকে 30 পর্যন্ত, হ্যাঁ কি না? 18 থেকে 30 পর্যন্ত যে এজ থাকে সেটা তোমরা 35 বছর জেনারেল কাস্ট 35 পর্যন্ত করতে পারবে। আর একটা কথা বলি, ওবিসির জন্য এনসিএলটা বার করে রাখো। এটা কিন্তু মাস্ট, যারা 66টা কাস্টের মধ্যে রয়েছো তোমাদের কিন্তু একটা এনসিএল সার্টিফিকেট কিন্তু দেখবে, নাহলে কিন্তু ওবিসি হিসাবে গণ্যই হবে না। তো এখন থেকে এটা কিন্তু করে রাখো, ঠিক আছে? আমি শর্টে আরেকবার পঞ্চায়েত রিক্রুটমেন্টের বিষয়ে কথা বলে দিই। জুলাই থেকে কিন্তু আশা করি তোমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে। আর আরেকটা কথাও বলে দিচ্ছি, অনেকজন আমাকে এটা বারবার করে বলছিলে যে স্যার আমি রেজিস্ট্রেশন করতে পারছি না। তুমি অ্যাট দ্য টাইম অফ যখন ফর্ম ফিল আপ হবে তখনও তুমি করতে পারবে, ঠিক আছে, কিন্তু পড়ো। এবার চলো তোমাদের সিলেবাসের বিষয়ে আমি কিছু কথা বলে দিই। তোমাদের যে সিলেবাস তোমরা আগে করেছো, যে সিলেবাস তোমরা আগে করেছো, অর্থাৎ ডাব্লিউবিপি-তে যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, এখানে কিন্তু তোমার যে ইন্টারভিউ 85 মার্কসের প্রশ্ন ছিল এবং ইন্টারভিউ 15 নম্বর। এই 15 নম্বরটা কিন্তু আর থাকছে না। এই 15 নাম্বারটা কিন্তু সম্ভবত, আমি সম্ভবত বলেই বলছি, এটা 10 নম্বরের ইন্টারভিউ হবে, হ্যাঁ? পার্সোনালিটি টেস্ট একটা থাকবেই। পুলিশ রিক্রুটমেন্ট মানে তুমি একটা কেমন ধরনের, তুমি পুলিশের আদৌ যোগ্য কিনা মানে সেটা কিন্তু দেখবেই, ঠিক আছে? পার্সোনালিটি টেস্ট একটা তোমার কেমন সেটা তো নেবেই। তো সেক্ষেত্রে তোমাদের যে সিলেবাসটা, ডাব্লিউবিপি যে সিলেবাসটা 25 ভাগ ছিল, তো 75 নাম্বার ছিল, 10 নম্বরের ইংরাজি ছিল, হ্যাঁ কি না? 10 নম্বরে ইংরাজি ছিল। এবার তোমাদেরকে জানাই যে এই যে 5 নম্বর যদি এখান থেকে এটা বাড়ে, তাহলে ডেফিনেটলি কিন্তু এটা কিন্তু ইংরাজিতেই যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রাখছে, হ্যাঁ? এর আগে একবার তোমার কি বলে, এর আগে শোনা হয়েছিল যে রেলওয়ে সেকশনের মতো ইংরাজিটাকে কম রাখবে, কিন্তু না, যেটা যত দিন যাচ্ছে এক এক সময় এক এক রকম মতামত দিচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা ইংরাজিটা কিন্তু 15 নম্বর ধরে কিন্তু এটা তোমরা এগিয়ে চলো। সুতরাং তোমাদের কিন্তু ইংরাজি এখন থেকে কিন্তু তোমাদের ইংরাজি কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা জিনিস কিন্তু সেন্ট্রালের মতো হয়ে যেতে চলেছে, যেরকম আগে বীজগণিত থাকতো না, অ্যালজেব্রা থাকতো না, এখন কিন্তু অ্যালজেব্রা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে চলেছে, ঠিক আছে? আসবেই, এখানে 2 থেকে 3টে নাম্বার তোমরা অ্যালজেব্রার উপর পাবে। 3 নম্বর জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু সেন্ট্রাল লেভেল, মানে বলতে পারো যেহেতু এটা একটা গ্রুপ সি পোস্টের চাকরি হতে চলেছে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু সেন্ট্রালের যে সমস্ত ধরো এসএসসি জিডি, তারপরে ধরো তুমি বলতে পারো এসএসসি এমটিএস, এই সমস্ত লেভেলের যেরকম ধরনের কোশ্চেনের লেভেল হয়, ঠিক সেই রকম সিএইচএসএল, তো এই রকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিন্তু আসতে চলেছে। তো তোমরা কিন্তু এটা একদম দৃঢ় বাস্তবভাবে এখন থেকে কিন্তু সেই লেভেলে প্রিপারেশনটা নাও, না হলে কিন্তু তোমার পক্ষে ক্লিয়ার করে ওঠাটা খুব চাপ হয়ে যাবে। কারণ এক তো 5 বছরে ছাড় পাচ্ছে, অজস্র কম্পিটিশন, আর শারীরিক ফিটনেস এখন থেকে কিন্তু ধরে রাখো। কারণ মাঠের মধ্যে কিন্তু তোমার মানে যেটা বুঝতে পারছি, কখন কি ঘোষণা হয়ে যাবে, হ্যাঁ? যদি ধরো সেন্ট্রালের মতো করে যদি বলে দেয় যে অনেক বেশি রান করতে হবে, 5 কিলোমিটার দৌড়াতে হবে, বা যদি বলে দেয় যে কি বলে 6 মিনিটে রান করতে হবে। তো আমি বলছি না যে এগুলো হবে। কিন্তু আমি বলছি যে তোমার সাবধান থাকতে অসুবিধা কোথায়? তুমি চেষ্টা করো এখন থেকে যেন তুমি 6.5 মিনিটের মধ্যে মাঠটা কমপ্লিট করে রাখতে পারো। ঠিক আছে? যাদের কলকাতা পুলিশ আছে তাদের তো আছেই আছে। আমি নতুন রিক্রুটমেন্টের কথা বলছি। যারা 18 থেকে 35 পর্যন্ত যাদের এজ, আমি তাদের কথা বলছি। ঠিক আছে? তো কি বললাম? সেন্ট্রাল লেভেলে কিন্তু পড়াশোনাটা করো, না হলে সম্ভব নয়। এবার তোমাদেরকে একটা কথা বলি। আমাকে অনেকজন প্রশ্ন করে যে স্যার পেন পেপার উইথআউট লিখি। উইথআউট পেন পেপার ম্যাথামেটিক্সের আপনি যারা
পড়া মানে আপনি যাদেরকে পড়ান তাদেরকে বলেন পেন পেপার ছাড়া অঙ্ক হয় কিনা। দেখো তোমাদেরকে স্পষ্ট করে বলি, আমি বলবো না যে আমি ম্যাথের বিরাট বড় দিকপাল পণ্ডিত, দিগ্গজ, হ্যাঁ, মাফিয়া এসব আমি বলি না। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমি যেটা করাই আমার ছাত্রছাত্রীরা সেটা শেখে এবং পরীক্ষা হলে কিন্তু নামিয়ে আসে, এবং সেই জন্য আজকে পুলিশের কিন্তু সিলেকশনও সর্বোচ্চ জায়গায় রয়েছে। তো আমি বারবার করে বলছি যে তুমি তো দেখো, আমি সবসময় আমার পক্ষে ইউটিউবে ক্লাস করানো ইম্পসিবল। হ্যাঁ, যেখানে তুমি আমার জায়গায় যদি থাকতে, আজকে তোমারও যদি এরকম ব্যাচের পর ব্যাচে ক্লাস করাতে হতো, ৪টে ৫টা করে ক্লাস করাতে হতো, তো ১০ ঘন্টা তো এখানেই চলে যায়। তারপর ধরো এতগুলো ব্রাঞ্চ, তোমরা জানো এই ব্রাঞ্চে গিয়ে ক্লাস করাতে হয়। তো তারপরে সময় হয় না। ওই জন্য বলি সামান্য কিছু বেতনে তো পড়াই। তোমাকে সম্পূর্ণ মাত্রায় দায়িত্ব আমি নিয়ে নেব। তোমার পুলিশ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ঠিক আছে? আমি বারবার করে বলব, যদি মনে হয় নতুন রিক্রুটমেন্টে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, তাহলে দেরি করো না। কারণ অলরেডি কিন্তু আমাদের ব্যাচ-ট্যাচ সব কিন্তু ভর্তি হচ্ছে। দেখো, যারা অনলাইনে পড়বে ২০ তারিখ থেকে একটা নতুন ব্যাচ করছি ২০ তারিখ থেকে 3.0 মহারুদ্র 3.0 অলরেডি ২টো ব্যাচ কিন্তু হয়ে গেছে। ৩ নম্বর ব্যাচ একটা ১৫ তারিখ থেকে শুরু হয়েছে, একটা ২০ তারিখে, এবং তোমাকে পেন পেপার ছাড়া অঙ্ক কিভাবে করাতে হয় আজকে রাত্রিতে, আই রিপিট এগেইন, ভালো করে শোনো, একটা ক্লাস আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু দেখো। আজকে রাত্রিতে যারা ভর্তি হবে তারা তো হয়ে যাও, আর তার হলেও দেখতে পাবে, না হলেও দেখতে পাবে। একটা ক্লাস আমি তোমাদেরকে আজকে দেব। আজকে রাত্রিতে দয়া করে সন্ধ্যা ৮টার মধ্যে ক্লাসটা আসবে, ইউটিউবে ফেসবুকে দুটোতেই। তোমরা কিন্তু ক্লাসটা একবার দেখবে যে অঙ্ক পেন পেপার ছাড়া কি করা সম্ভব, চ্যাপ্টার অনুযায়ী অঙ্ক। এরকম নয় যে ৫ মিশালি ৫টা নিয়ে চলে এলাম, এরকম না। চ্যাপ্টার, একটা চ্যাপ্টার পুরো ধরে করিয়ে দেবো উইদাউট পেন পেপার, এবং আমি নয়, তুমি নিজে বুঝতে পারবে যে হ্যাঁ স্যার কি করালেন। তো তোমার এই পেন পেপার ছাড়া অঙ্কের গুরুত্ব কবে বুঝবে জানো? পেন পেপার ছাড়া গুরুত্ব সেদিন বুঝবে যেদিন পরীক্ষা হলে আর ১ মিনিট থাকবে, ৩-৪টে অঙ্ক বাকি আছে বাবু। তখন তুমি বুঝতে পারবে যে পেন পেপার ছাড়া চোখে দেখে উত্তর করে আসাটার কতটা গুরুত্ব। তো ওই জন্য বলছি, যারা চিরঞ্জিত স্যারকে হালকাভাবে নাও, তারা মজা করো, আনন্দ করো, যে যা বলছো বলো, সমালোচকদের কাজই করা। কিন্তু যদি কেউ মনে করো যে না স্যার আজকে আপনার কাছে এমনি এতজন সাকসেস পায় না, তাহলে ডেফিনেটলি আমি বলবো তোমাদের এই অনলাইন ব্যাচে স্যার আসতে পারছি না স্যার দূর থেকে। আমি একই ব্যাচে, কারণ দেখো যারাই ডাব্লিউবি পরীক্ষার্থী তারাই পঞ্চায়েতের জন্য ফিল আপ করবে। পঞ্চায়েতে একটু আলাদা সিলেবাস আছে, কি আছে, পয়সা নেবো না ভাই, করিয়ে দেবো। পঞ্চায়েত, ডাব্লিউবিপি, ঠিক আছে, কেপি, তোমার তোমার কি বলে এএনএম, জিএনএম, আবার নতুন যারা পরীক্ষা দিচ্ছ, একটা মেয়ে তো কান্নাকাটি করছিল যে স্যার পারলাম না, আপনার কাছে পড়লে মনে হয় ভালো হতো। তো যারাই মনে করছো যে স্যার আপকামিং এর জন্য পড়বো, আমি কিন্তু বলবো মাত্র ৫৯৯ টাকায় অনলাইনে ব্যাচটায় ঢুকে যাও। পার মান্থ ১৩০ টাকা দিতে হবে। এটা তুমি বলে নয়, সবাইকেই দিতে হয়। ঠিক আছে? এই যে একটু ধৈর্য ধরে যাও, কেটে দিও না। তোমার না হলে, ভালো না লাগলে নেবে না। কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু একবার কথাগুলো শুনে যাও। এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। এখানে বড় করে লেখা আছে টার্গেট ৮০ প্লাস, আউট অফ 85। তো তোমাকেও কিন্তু, এটা আমি পঞ্চায়েতেরটা দেখিয়েছি, তো তোমাকে কিন্তু সেই রকম টার্গেট নিয়ে নামতে হবে। চাকরি পেতে গেলে কিন্তু কনফার্মেশন রাখতে হবে। এবার দেখো, কেন যে তোমরা এখনো পর্যন্ত অনেকজন যারা দেখেও তোমরা ব্রাঞ্চে আসছো না, এক তো তোমরা মাত্র ১৪৯৯ টাকায় ব্রাঞ্চে পড়তে পারবে। ১৪৯৯ টাকা অ্যাডমিশন ফি, আর পার মান্থ একটা ৬৫০ টাকা বেতন নেওয়া হয়। ঠিক আছে? এটা পার মান্থ, এটা আপ টু ইন্টারভিউ। অনেকজন বলে স্যার চাকরি পাওয়ার পরে ২০,০০০, ১০,০০০, ওইসব কিচ্ছু দিতে হবে না। সিম্পল তোমার এই একবার ভর্তি হবে ১৪৯৯ টাকা। যতদিন না চাকরি পাচ্ছ তুমি ৬৫০ টাকার পরিবর্তে তুমি পড়তে পারবে। টোটাল ৩ মাস অন্তর অন্তর আমি তোমাদের টোটাল সিলেবাস কমপ্লিট করে দেবো। প্রত্যেকটা সপ্তাহে ২ দিন করে পড়ানো হয়। তুমি প্রত্যেকটা ব্রাঞ্চে তুমি বসে একদম বেসিক টু অ্যাডভান্স। স্যার কোথায় ব্রাঞ্চ আছে? রানাঘাটে আছে, রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়াই। বারাসাতে রয়েছে খুব পপুলার ব্যাচ, যারা কলকাতা লাগোয়া, যারা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, সব জায়গা থেকে, কলকাতা, সব জায়গা থেকে কিন্তু এখানে পড়তে আসে। এবং নদিয়ার সবথেকে বড় ব্রাঞ্চ, পুলিশের এত বড় ব্রাঞ্চ কিন্তু কোথাও নেই। যেরকম রেলের আছে ২-১টা বড়, কিন্তু পুলিশের এত বড় ব্রাঞ্চ কোথাও নেই। তো খুব
এইটুকু বলছি। যদি পড়তে চাও এই কোর্সটা, এই অনলাইনে কোর্সটা এখানে ফ্রি। তা তুমি ভাবো, তুমি আমার কাছে টোটাল ১৪৯৯ মানে ১৫০০ টাকা দিয়ে তুমি ভর্তি হচ্ছ। তা তার মধ্যে তুমি একটা যদি ৬০০ টাকার যদি তুমি ব্যাচ পেয়ে যাও, যেখানে তোমার ১৩০ টাকা করে বেতনটা তোমাকে আর পরবর্তীতে দিতে হবে না। এটাও তোমার লাইফ টাইমের জন্য ফ্রি থাকবে। তা তুমি ভাবো যে তোমার কোর্স ফি কি আদৌ লাগছে? তোমার মাত্র ৬০০ টাকা ৭০০ টাকায় তুমি ভর্তি পেয়ে যাচ্ছ। তো সেই জন্য তোমাদেরকে বলছি সবথেকে কম খরচে পড়াই। পাঁশকুড়াতে ব্যাচ রয়েছে, যারা মেদিনীপুর এরিয়ার ছাত্রছাত্রী রয়েছে দেরি করো না, এখানে ওখানে যাওয়া তোমার উল্টে সময় নষ্ট হবে, লাইফ নষ্ট হবে। আর এইটুকু জেনে রেখো, আমি না তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, তোমাকে দ্বিতীয়বার পেছনে যেতে হবে না। ঠিক আছে? বর্ধমানে ব্যাচ আছে, পূর্ব বর্ধমান। কাটোয়াতে ব্যাচ রয়েছে, কাটোয়ার ব্যাচ কিন্তু নতুন জুলাইয়ের ৭ তারিখ থেকে শুরু। ঠিক আছে? আর পূর্ব বর্ধমানে নতুন পাবে, পাঁশকুড়া, বারাসাত, রানাঘাট এগুলো সব নতুন পাবে। নতুন ব্যাচ যেখানে ভর্তি চলছে অলরেডি, সব ছাত্রছাত্রীরা কিন্তু মেসেজ করছে। কৃষ্ণনগর নতুন ব্যাচ আমাদের, কৃষ্ণনগর, চুঁচুড়া, বহরমপুর, বোলপুর, মালদাহ, এতগুলো ব্রাঞ্চ কিন্তু আমাদের এই বছরই, এই জুলাই মাস থেকেই স্টার্ট হচ্ছে। সুতরাং একদম বেসিক টু অ্যাডভান্স, এই প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স। যারা অনলাইনে পড়বে তারা লুকানোর কিছু নেই বাবা। নোটের কোয়ালিটি দেখবে, না হলে একটার জায়গায় আমার বাবা মা তুলে ৫ খানা গালাগালি দিয়ে যাবে। ঠিক আছে? নোটের কোয়ালিটি দেখবে, আমাদের যে শিক্ষকরা, আমি সহ যে শিক্ষকরা পড়াবে তোমাকে, তাদের কোয়ালিটি দেখবে। যে হ্যাঁ, চিরঞ্জিত স্যার স্টুডেন্ট মানুষ করে এমনি এমনি না। আজকে পঞ্চায়েত বলো, ডাব্লিউবিপি বলো, সবথেকে বড় ব্যাচ পশ্চিমবঙ্গের, এত বড় ব্যাচ কোথাও নেই। ঠিক আছে? সেটা অফলাইনেই বলো, চাই অনলাইনেই বলো। এত স্টুডেন্ট কোনো জায়গায় পড়ে না। তো তাদের প্রত্যেকজনকে দায়িত্ব সহকারে মানুষ করা, কিছু শিখতে পারবে ভাই লাইফে। ঠিক আছে? আর এরপরে আসছে প্রাইমারি, আপার প্রাইমারি সবথেকে বড় ব্যাচ। পশ্চিমবঙ্গের সবথেকে টপ 10 টিচার যারা বিভিন্ন ইনস্টিটিউটে, যেই সমস্ত ইনস্টিটিউটে প্রায় ৫০,০০০ ৪০,০০০ নিত, সেই কোর্স ফি কে ১,৫০০ ২,০০০ টাকার মধ্যে নিয়ে আমরা করাবো। আসছে, সেটাও আসছে। আগে এটা দেখো। ঠিক আছে? এটা হচ্ছে অনলাইনের রুটিন, তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এই রুটিনটাই কিন্তু তোমরা ওখানে দেখতে পাবে। আর স্পষ্ট করে লিখে দিয়েছি দেখো এত বড়ভাবে। তোমাদের তৈরির দায়িত্ব আমাদের, বেসিক টু অ্যাডভান্স। আর কি চাই? তোমাকে তৈরি করার দায়িত্ব সম্পূর্ণ আমি নিচ্ছি। ভাই দেরি করো না, ঠিক আছে? কারণ তোমাকে, আমাকে এই পুলিশ রিক্রুটমেন্ট, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি রিক্রুটমেন্ট যদি কিছুতে হতে চলেছে, সেটা হচ্ছে পুলিশ বিভাগে। তো ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, তোমার ওয়্যারলেস অপারেটর, তারপর তোমার বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু পুলিশের নিয়োগ হতে চলেছে। সুতরাং তোমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখো, এখন থেকে মাঠটা করতে থাকো। মেয়েদের জন্য একটা ভালো খুশির খবর এখনই দিয়ে দিলাম। সুতরাং তোমরাও কিন্তু নতুন করে উঠে একটা দাঁড়ানোর সুযোগ পাচ্ছ। জীবনে যদি এই সুযোগটা মিস করো, এই বিজেপি সরকার আসার পরে যদি এই সুযোগটা মিস করে দাও, তাহলে আমি বলবো তোমরা যে পরিবর্তন করেছো, আমাদের পরিবর্তন করানোর একটা উদ্দেশ্যই তো ছিল যে আমাদের রিক্রুটমেন্ট নিয়ে কেউ কথা বলতো না। তো আজকে মুখ্যমন্ত্রী কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট নিয়ে কথা বলছে, এটাই অনেক বড় জিনিস। হ্যাঁ, যে বাজেট সামনে, তোমরা যে ২২ তারিখে যে বাজেট দেখতে পাবে, এই ২২ তারিখে বাজেটে কিন্তু এই রিক্রুটমেন্টের বিষয়ে কথা উঠবে। সুতরাং এটা আমাদের কাছে অনেক বড় জিনিস, এবং তার অনুযায়ী বাজেট করেই ডেফিনেটলি তারপর নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। সুতরাং তোমরা কিন্তু সবটা জেনে গিয়েছো যে ভ্যাকান্সি আসতে চলেছে, তাহলে কেন তুমি দেরি করছো? পশ্চিমবঙ্গে এর ওর কাছে পড়বে, তুমি একবার এর ওর কাছে পড়ো, তারপরে একবার চিরঞ্জিত স্যারের কাছে অনলাইনে ভর্তি হও। তুমি ধরো কোনো কোচিং এ পড়ো, তুমি পড়ো, তুমি কোনো অনলাইনে যে কোনো জায়গায় পড়ো, কোনো অসুবিধা নাই। এখানে তো আহামরি পয়সা নাই। তো তুমি আমারটাও ভর্তি হও। তারপরে তুমি দুটোকে ডিটারমিনেশন করবে যে কোনটায় বেটার। কেন স্যারের কাছে এত চাকরি পায়? আর যদি পেন পেপার ছাড়া অঙ্ক না করাতে পারি, যদি যেটা মুখে এখানে বলছি, যদি পেন পেপার ছাড়া যদি অঙ্ক আমি তোমাদের না শেখাতে পারি, চোখে দেখে অঙ্ক যদি আমি শেখাতে না পারি, তো আমাকে দাঁড়িয়ে, সেটা ব্যাচই হোক আর অনলাইনে হোক, খিস্তি দিয়ে যাবে আমার মা-বাবা তুলে, এবং জুতোটা খুলে আমার সপাটা গালে মেরে দিয়ে যাবে। এত বড় কথাটা তোমাদেরকে বলে দিলাম। তো যদি মনে করো স্যার আমি একদম অঙ্ক কিছু জানি না, স্যার আমি জিআই জানি না, জিকে জানি না, ইংরাজি জানি না, তাহলে এইটুকু বলতে পারি, তোমার জন্য সাদর আহ্বান। তোমার পয়সার জন্য তুমি পড়তে পারছো না, তার জন্য আমি আছি। দেরি করো না, তোমাদের জন্য বললাম। আর নতুন রিক্রুটমেন্টের জন্য তো সবটাই বলে দিলাম। প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, তোমাদের তৈরি হয়ে যাও। আর যারা পুরনো ভ্যাকান্সির জন্য রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে তো বলেই দিলাম, আমাদের এসডি স্যার এর নামে কিন্তু এবার পারমিশনটা হচ্ছে, সৌরদীপ ঘোষ বলে। তো স্যারের কাছেও মানে স্যার এটা জানে, তো স্যারই করেছিল। এবার
22 তারিখ 23 তারিখটা দেখে তারপরে কিন্তু সেই দিনই রাত্রে জানানো হবে ফাইনাল ডিসিশন কি। ঠিক আছে? তবে এইটুকু বলতে পারি দেখো তোমরা স্যারের নামেও পারমিশন আছে। তবে হ্যাঁ, পারমিশন কপি যদি আমরা পেয়ে যাই বাইরে কোথাও শেয়ার করবে না। ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।